আমরা বুঝতে পারছি না যে এরপরে কি হবে। এসআইআর বাতিল হতে পারে কি, এমন একটা সম্ভাবনার কথাও কেউ কেউ বলছেন। যেভাবে এগোচ্ছে, গতকালই সুপ্রিম কোর্টের বিচারপতিদের পক্ষ থেকে বলা হয়েছিল যে তেমন যদি হয়, যদি দেখা যায় মানুষকে হয়রানি করা হচ্ছে বা মানুষের উপরে নানাবিধ চাপ তৈরি করা হচ্ছে, তাহলে তারা এই এসআইআর যে প্রক্রিয়া চলছে সেটাকে বাতিলও করে দিতে পারে। কিন্তু আমাদের প্রশ্ন, এই ধন্দ নিয়ে মানুষ যেভাবে বিভ্রান্ত হচ্ছেন, মানুষ যেভাবে এখান থেকে ওখানে ছুটোছুটি করে যাচ্ছেন, তারা তাদের মতো করে ছুটোছুটিটা করেই যাচ্ছেন, নাকাল হচ্ছেন মানুষ, নানাবিধ আতঙ্ক তাদের গ্রাস করছে। এখান থেকে মানুষকে, সাধারণ মানুষকে উদ্ধার করবার দায় বা দায়িত্ব কার? এই বিষয়টা আমাদের বারবার করে ভাবাচ্ছে। আমরা এই বিষয়টার উপরে আলোকপাত করতে চাইব। আমার মনে হচ্ছে আমার কিছু একটা টেকনিক্যাল সমস্যা হচ্ছে, যার জন্য আমার ছবিটা বোধহয় ঠিকঠাক আসছে না। আমি পিসিআর কে বলবো যে যাতে ঠিক করে নেওয়া হয়। আমি অপেক্ষা করছি যে তারপরে আমাদের যারা আছেন, আমাদের অতিথি আছেন, তাদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দেব। এই বিষয়গুলো যখন চলছে, যখন সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, মানুষ বুঝতে পারছেন না যে কি করে তারা এই বিষয়টার মোকাবিলা করবেন, সেই সময় দাঁড়িয়ে আমাদের কি করণীয়? সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে আমরা যারা পরিচয় দিই, আমরা যারা মনে করি যে মানুষকে আতঙ্কগ্রস্ত না করে সঠিক তথ্যটা তাদের কাছে পৌঁছে দেওয়া দরকার, যে তথ্যগুলো দিলে মানুষ আতঙ্ক থেকে অব্যাহতি পেতে পারে, কিংবা মানুষ বলতে পারেন যে, বুঝতে পারেন যে নাগরিকত্ব যাচাইয়ের বিষয়টা কি, আর অন্যদিকে ভোটার তালিকা সংশোধনের বিষয়টা কি, এটা যদি তাদের কাছে পরিষ্কার হয়, তাহলে হয়তো মানুষ কোনো পরিত্রাণের রাস্তা পেতে পারে। এসআইআর কি বাতিল হতে পারে, এই বিষয়টা কিন্তু আসছে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা এরকম একটা অভিমত দিয়েছেন যে এমনটা যদি হয় যে দেখা গেল মানুষ নাকাল হচ্ছে এবং কমিশন তাদের এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছে, অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের নামে তারা নাগরিকত্ব যাচাই করবার প্রয়াস করছে, এটা যদি সামনে চলে আসে, তাহলে এসআইআর কি বাতিল হতে পারে? আমাদের এই প্রশ্নটা ভাবাচ্ছে। সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে, সাধারণ মানুষ যেভাবে নাকাল হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা গোটা বিষয়টার উপরে আলোকপাত করব, আলোচনা করব। ইতিমধ্যেই আমরা জানি সুপ্রিম কোর্টে মামলা চলছে, একাধিক রাজনৈতিক দলও বিষয়টা নিয়ে মামলা করেছে, ফলে গোটা বিষয়টার উপরে আলোকপাত করা খুব জরুরি। আসুন এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমি যাদের আমন্ত্রণ জানিয়েছি, প্রথমে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই এবং তারপর আমি এই বিষয়টার আলোচনায় একটু অগ্রসর হব এবং সাধারণ মানুষের মধ্যে কি কি দ্বন্দ্ব তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে এবং এর পরিসমাপ্তি কি হতে পারে, সেটা একটু আলোচনায় আনা খুব জরুরি। কারণ মানুষ সত্যি খুব আতঙ্ক এবং ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছেন। আমি দেখবো আজকে আমার যারা অতিথি তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। প্রথমেই আমাদের সঙ্গে রয়েছেন আমি পিসিআর কে বলবো নামের জায়গাটা ভুল হয়েছে, অসীম গিরি আসলে যিনি ডান দিকে বসে রয়েছেন তার হবে। অসীম গিরি আমার ডান দিকে বসে রয়েছেন। অসীম গিরি গণগায়ক এবং মানবাধিকার আন্দোলনের একজন কর্মী। আমার আর ঠিক তার পাশেই বসে রয়েছেন আলতাব আহমেদ। আলতাব মানবাধিকার আন্দোলনের সংগঠন এপিডিআর এর একজন সক্রিয় কর্মী, মানবাধিকার নিয়ে আন্দোলন করেন, কথা বলেন। আলতাব আহমেদ রয়েছেন এবং অসীম গিরি আমাদের সঙ্গে রয়েছেন। আমি আলোচনার জন্য আসব, আমি আলতাবের কাছেই প্রথম আসব। আলতাব, আপনি জানেন, আপনারা বিষয়টা নিয়ে রয়েছেন। আমি এর আগে আপনাদের এই এপিডিআর এর যিনি সাধারণ সম্পাদক, তার সঙ্গেও কথা বলেছি। পরিষ্কার বলা হচ্ছে যে এসআইআর আসলে আসলে নাগরিকত্ব যাচাইয়ের একটা প্রক্রিয়া। আমার যেটা আজকে জানবার বিষয় আপনাদের কাছ থেকে, আপনাদের কি কোথাও মনে হচ্ছে যে আইন বিভাগ বা বিচার বিভাগের এই বিষয় একটু সক্রিয় হওয়া উচিত? বিচার বিভাগ যদি এই বিষয়টা না দেখে, তাহলে হয়তো সাধারণ মানুষের মধ্যে হয়রানি বাড়বে। একদিকে মামলাটাও চলছে, অন্যদিকে এসআইআরটাও তো হয়ে যাচ্ছে। শোনা যাচ্ছে? আমার কথা শোনা হ্যাঁ, যাচ্ছে? শোনা যাচ্ছে। নিশ্চয়ই, মানে 1955 সালের যে নাগরিকত্ব আইন, সেই আইন এখনো
আমাদের সংবিধানের বইতে লেখা আছে, এখনো স্বর্ণাক্ষরে লেখা আছে যে 47-এর পরে যারা এদেশের আকাশপথে, জলপথে, স্থলপথে যারা জন্মগ্রহণ করবেন, যে শিশু, সেই শিশু প্রত্যেকেই ভারতের নাগরিক। এক। দুই, যারা দেশ বিভাজনের কারণে পাকিস্তানে চলে গেছে, আফগানিস্তানে চলে গেছে, বাংলাদেশে চলে গেছে, তারা যদি আসেন ভারতবর্ষে বসবাস করতে, তারাও কিন্তু সমানভাবে নাগরিক। এখনো 2025 সালে সংবিধানের যে 1955 সালে নাগরিকত্ব আইনের যে ধারাগুলো, সেই ধারাতে এখনো স্পষ্টভাবে লেখা আছে। কিন্তু 2003-এ আলতাফ, 2003-এ নাগরিক আইনের কিছুটা বদল এসেছিল কেন্দ্রীয় সরকারের ইয়েতে। 2003-এ বদল এসেছিল, 2003-এ না, মানে অনেকগুলো বদল এসেছিল। 1986-তে বদল এসেছিল, সংশোধনী এসেছিল, 2003-এ এসেছিল, 2014-তে এসেছিল, 2025-এও আমাদের পাসপোর্ট আইন সেটাও বদল হয়েছে। ফলে এই যে এসআইআর এর নাগরিকত্ব মানে এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এই রিভিশনটা কিন্তু এই স্পেশাল রিভিশনের কথা কোথাও বলা নেই। এবং যখন এসআইআর চালু মানে শুরু হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে, তার আগে আওয়াজ উঠেছিল যে এসআই মানে, এবং অনেক অনেক মিডিয়া, প্রথম সারির পশ্চিমবঙ্গের প্রথম সারির মিডিয়া, ভারতবর্ষের প্রথম সারির মিডিয়া, তারাও বলতে শুরু করেছিলেন যে 2002-03 সালে কোথাও কোথাও আমাদের রাজ্যে 2003 এখানে এসআইআর হয়েছিল। কিন্তু একেবারে ডাহা মিথ্যে কথা। যদি আমরা ব্যক্তিগত অভিজ্ঞতায় আমরা দেখি যে 2003 বা 2002-এ কোনো এইরকম এনুমারেশন ফর্ম আমাদের ভরাট করতে হয়নি। কিছু তথ্য নিয়ে গেছিল, ভরাট করতে হয়নি, আমাদের সই বা স্বাক্ষর করতে হয়নি। এবং 2002-এর পরে যে নির্বাচন হয়েছিল আমার খেয়াল নেই, আমি সেখানে প্রিসাইডিং অফিসার ছিলাম। ফলে এই ধরনের কিছু 2002-এ বা 2003-এ হয়েছে, এটা একেবারে ডাহা মিথ্যে কথা। এবং এই যে 2025-এ যে এসআইআর হচ্ছে, এটা একেবারে নাগরিকত্ব যাচাই এবং যাচাইয়ের বিষয়। এইটা যদি 2019-এ যে এনআরসি করার জন্য এনপিআর এর যে ফর্ম, সেই ফর্মের সঙ্গে আজকের এসআইআর এর ফর্ম মিলিয়ে দেখেন, তাহলে পরিষ্কার এবং স্পষ্টত বুঝতে পারবেন যে এটা আসলে এনপিআর না করতে পারা, 2019-এ আন্দোলনের কারণে, মানুষের প্রতিবাদের কারণে যেটা করতে পারেনি কেন্দ্রীয় সরকার, সেটা 2005 সালে এই এসআইআর এর মাধ্যমে করতে মানে চলছে, মানে করা চলছে। এসআইআর এর যে রিভিশন সেটা চলছে। এবং আসলে 2019 সালে কেন্দ্রীয় সরকার পিছু হটেছিল। সারা দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, মিছিল, অবস্থান লাগাতার চলেছিল, এবং সেই বিরোধের মুখে কেন্দ্রীয় সরকার সেটাকে এনপিআর করতে পারেনি। এবং সেইটা 2025 সালে ওই ভোটের সঙ্গে এটা যুক্ত করে দিয়েছে, নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে এটাকে যুক্ত করে দিয়েছে। প্রথমত এটা একেবারে বেআইনি, কারণ নির্বাচন কমিশন আমার নাগরিকত্ব যাচাই, মানে আমার বাবা কোথায় জন্মেছেন, এদেশে না অন্য দেশে, আমার মা কোথায় জন্মেছেন, তার জন্ম তারিখ কোথায়, তিনি জন্মেছিলেন, এইগুলো আসলে নাগরিকত্বের যাচাইয়ের বিষয়। এবং এগুলো নির্বাচন কমিশনের বিষয় নয় বা দায়ের মধ্যে পড়ে না। নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন একটা নির্বাচন, সে লোকসভা হতে পারে, বিধানসভা হতে পারে, পৌর বা পঞ্চায়েত নির্বাচন বা কোনো উপনির্বাচন হতে পারে, সেই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবে, নির্বাচনটা সুষ্ঠুভাবে পরিচালনা করবে, নির্বাচনের পরে জয়ী প্রার্থীদের ঘোষণা করবে, নির্বাচন শেষ হবে, তার কোনো কাজ নেই। এইটা সাধারণভাবে নির্বাচন যে কমিশন, সেই নির্বাচন কমিশনের কাজ। আমার বাবা কোথায় জন্মেছে, মা কোথায় জন্মেছেন, আমার বাবার জন্ম তারিখ কত, মায়ের জন্ম তারিখ কত, মায়ের বাবা কোথায় জন্মগ্রহণ করেছেন, এইটা যাচাইয়ের কোনো অধিকার নির্বাচন কমিশনের নেই। কিন্তু আমাদের যা অবস্থা, আমাদের রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দল মুখে এটাকে বিরোধিতা করছে, কিন্তু আদপে এই এসআইআর বা নাগরিকত্ব যাচাইয়ের এই প্রক্রিয়াটা আদপে সহায়তা করছে সমস্ত দক্ষিণপন্থী থেকে বামপন্থী সমস্ত রাজনৈতিক দলের একই রকম ভূমিকা। এখানে একটা বিষয় একটু জানতে চাইছি যে সুপ্রিম কোর্টের যে বিচারকরা যা মতামত দিচ্ছে, এমনটা কি হতে পারে 18 তারিখে আবার একটা শুনানি আছে, এটা কি বাতিল হতে পারে, এমন সম্ভাবনা আছে? আসলে বাতিল হতে পারে মানে মানুষ যদি জাগ্রত হয় 2019-এর মতো, এবং ইতিমধ্যে মানুষ বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ এইগুলো করছে, মানে এই এসআইআর যেদিন প্রথম ঘোষণা হয় তখন আমরা সেই দিনেই কলেজ স্ট্রিটে এপিডিআর এবং অন্য কিছু সংগঠন, নো এনআরসি মুভমেন্ট, কিছু সংগঠন আমরা প্রতিবাদ সভা করেছিলাম। সেখানে গুটি কয়েক লোক, একেবারে 15 থেকে 20 জন লোক সেখানে ছিলাম আমরা। এইটা বিভিন্ন জায়গায়, জেলায়, শহরে, বিভিন্ন জায়গায় এই কর্মসূচিটা চালিয়ে যাই। এবং আজকের ইউটিউব থেকে শুরু করে, ফেসবুক থেকে শুরু করে, বিভিন্ন জনসভায়, বিভিন্ন পথসভায়, বিভিন্ন সংগঠন তারা কিন্তু এসআইআর এর বিরুদ্ধে বলতে শুরু করেছে এবং আওয়াজটা আস্তে আস্তে বাড়ছে। এটাই আমাদের বল দেয়, এটাই আমাদের ভরসা দেয় এবং এটাই আমাদের আশা দেয়, যদি আমরা এই আওয়াজটাকে আরেকটু বাড়াতে পারি, আওয়াজটাকে তুলতে পারি, তাহলে এই বেআইনি কাজ সুপ্রিম কোর্ট সেটাকে বন্ধ করতে পারে। মানে মানুষের এবং এই এসআইআর এর নামে আরো একটা অনুপম, আরো একটা বলি, এই যে তুমি বলার সময় বললে যে সাংবাদিকরা, হলুদ সাংবাদিকতা, তাদের এই অধিকার আছে কিনা। এই যে নিউ টাউন অঞ্চলে খেটে খাওয়া মানুষ, তারা সারাদিন খাটে, সকালবেলা বেরিয়ে যায়, রাত্রেবেলা ফেরে, তাদের দরজায় কেন তালা দেওয়া, সুতরাং তারা বাংলাদেশী, মানে কি সহজ হিসেব। এবং যারা জানে না কি এনুমারেশন ফর্ম, কি এসআইআর, কি নাগরিকত্ব যাচাই, তাদের সামনে, তাদের পেছনে দৌড়ে তাদের মুখের সামনে বুম ধরছে, তারা কবে এসছে, কি এসছে, এই সমস্ত। আসলে এই যে তারা প্রকৃত সাংবাদিক নয়, তারা আরএসএস বিজেপির একদম পোষা টাকা খাওয়া কিছু সাংবাদিক, কিছু পোর্টাল, কিছু মিডিয়া, তারা এই কাজটা করছে এবং মানুষকে আতঙ্কগ্রস্ত করছে। এবং এই আতঙ্কে এ পর্যন্ত আমি যতটুকু জানি 14 জন মানুষ আমাদের হিসাব একদম 14 জন। মানে বিতর্ক, রাজনৈতিক চাপানোতর থাকতে পারে, রাজনৈতিক চাপানোতরে সত্যি এসআইআর কারণ, কিন্তু ঘটনা হচ্ছে একজন বিএলও মারা গেছে। এই চাপ, এই এত চাপ, এটা তো মানতেই হবে যে একটা কোথাও একটা উদ্বেগ কাজ করছে ভিতরে ভিতরে। অবশ্যই, এবং নিশ্চয়ই সুপ্রিম কোর্ট পরের দিনের যে শুনানি আছে, অবশ্যই এইগুলোকে বিচার বিবেচনায় আনবেন। আমরা আশা রাখি যে এই যে এসআইআর এর নামে 14 জন নিরীহ মানুষ তারা আত্মহত্যা করতে বাধ্য হলেন, বিএলও মারা গেলেন, মানে এই অবশ্যই বিচার ব্যবস্থার এইটাকে বিচারের অধীনে আনা উচিত এবং সেই মতো
এসআইআর বাতিলের দিকে এগোনো উচিত বলে আমরা মনে করি। একদম সাধারণ মানুষের মধ্যে এই সচেতনতাটা বাড়াতে হবে। আমি অসীম গিরির কাছে আসবো। অসীম বাবু, আপনি শুনলেন 14 জন মানুষ, মানবাধিকার আন্দোলনের একজন কর্মী, এবং বরাবর আপনারা যে দাবিটা তুলে এসেছেন, রাস্তায় থেকেছেন, গান করেছেন, সেটা হচ্ছে মানুষের অধিকার, পীড়িত একেবারে প্রান্তিক মানুষ, তাদের অধিকারটা অন্তত ব্যবস্থাপনা নিশ্চিত করুন। কারণ সত্যি তো আমাদের ব্যবস্থাপনায় সাধারণ মানুষই তো সব থেকে বঞ্চিত হয়। কোথাও মনে হয় না যে আসলে এই নাগরিকত্ব যাচাই কিংবা এই সংশোধনের মাধ্যমে সেই মানুষগুলোকেই অনেক বেশি যন্ত্রণার মুখে ফেলে দেওয়া হলো? যারা প্রত্যেক দিন জীবনযাপনের লড়াইতে থাকেন, তারা কোথায় পাবেন এই সমস্ত কাগজপত্র, প্রমাণ? যাদের খরা বন্যা নিয়ে ঘর করতে হয়, আজকে এখান থেকে ওখানে চলে যেতে হয়, খরা বন্যার প্রকোপে যাদের প্রত্যেক দিন জীবনযাপন বিপর্যস্ত হয় প্রতি বছর নিয়ম মাফিক, তারা তাদের কাগজপত্র, তাদের যাবতীয় পরিসংখ্যান তথ্য ঠিক করে রাখবেন, এর দায়িত্ব তো রাষ্ট্রের নেওয়া উচিত ছিল। রাষ্ট্রই তো নাগরিকদের সমস্ত তথ্য প্রমাণগুলো জোগাড় রাখবে। অথচ উল্টে গেল, নাগরিককেই দায়িত্ব দেওয়া হলো যে তোমার এখানকার যথার্থ বা বৈধ বাসিন্দা তুমি, অধিবাসী তুমি, সেটা তোমাকেই প্রমাণ করতে হবে। প্রথমত বলে রাখি অনুপম, যে এখন কোনো কাগজ দেখাতে হচ্ছে না এসআইআর, একদম জানি, কিন্তু সেটা তো আসল লক্ষ্যটা কিন্তু কাগজ দেখাতে হবে। ঠিক আছে, এবার কথাটা হচ্ছে যে আমার একটা অভিজ্ঞতা, 3 দিন আগের অভিজ্ঞতা বলি। একটি গ্রামে, বীরভূমের, আমি গিয়েছিলাম, এটা ট্রাইবাল গ্রাম। এবার ধরো একজন বিএলও আসছে, তিনি আসছেন বহু দূর থেকে, 7 কিলোমিটার দূর থেকে। মানে তিনি অঙ্গনওয়াড়ির একজন টিচার, তাদেরও তো দিয়েছে, যেমন যাদব ইউনিভার্সিটির একজন কর্মীকে দিয়েছে আমাদের অঞ্চলে। সব জায়গায় তো টিচারদের পাচ্ছে না, অন্যান্যদেরও নিচ্ছে। তাকে 7 কিলোমিটার দূরে ট্রাইবাল গ্রামে আসতে হচ্ছে, এসে তাদের নাম আছে কিনা যাচাই করতে হচ্ছে। তো বাই চান্স আমি সেখানে ছিলাম যখন আসে, লাভপুরের কাছাকাছি। এবার দেখা যাচ্ছে আদিবাসীদের বেশিরভাগ লোক বুঝছেই না মানে ব্যাপারটা কি। এসআইআর শব্দটা শুনেই তারা চমকুট, সেটা কি, মানে এটা জানে না এক নম্বর। মানে মানুষকে কোনো সচেতনতা বা কিছু এগুলো তো করা হয় না। আর বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি বিএলএ বলতে যারা বোঝায়, তাদের অনেকে আবার অনেক জায়গায় থাকছে না, অনেক জায়গায় একটু বেশি উৎসাহিত হয়ে থাকছে, এই হচ্ছে ব্যাপার। এইবার একজনের নাম ধরো এই মুর্মু। এবার সেই মুর্মু গেছে কোথাও একটা মাটি কাটতে অথবা অন্য কোনো জায়গায়, এবার তাকে পেল না, এবং না পেলে এবার তখন ন্যাচারালি তার বাড়ির লোক বলছে উনি তো এখানে থাকেন কিন্তু এখন নেই। এই এখন নেই বলতেই শিফটেড বলে লিখে দিচ্ছে না, ঠিক আছে, বিএলও। এবার আমি বাধ্য হয়ে মাথা গলালাম, কারণ আপনি শিফটেড লিখলেন, এই মহিলা তো ওনার যে হাজবেন্ড, সেই হাজবেন্ড আসলে কাজ করতে গেছে, ও তো এসআইআর বোঝে না, এসআইআর বোঝে না, শিফটেড বলে লিখে দিলেন যে ওর স্বামী কালকে আসবেন না পরশু আসবেন, আপনি ফর্মটা দিয়ে যান ওকে। এবার কথা হচ্ছে ফর্মটা ছাপানো ইংরাজিতে, সে তো কেউই বুঝবে না, ফর্ম ফিল আপ করতে হবে ব্লক লেটারে, এটা 99%, 99.99% লোক জানে না। পুরোনো এপিক নাম্বার, নতুন এপিক নাম্বার, এসব অনেক কিছু প্রবলেম আছে, ফর্মটা দেখলেই বোঝা যাবে। এবং সব থেকে বড় কথা, যারা মারা গেছে অনেকের ডেথ সার্টিফিকেট নেই, হারিয়ে ফেলেছে, অথবা অনেক সময় হয় না গ্রামে পুড়িয়ে দিল, ডেথ সার্টিফিকেট নিতে পঞ্চায়েতে গেল না, গরিব মানুষেরা, এটা তো হয়, নেই। অথচ বিএলওর নিয়ম হচ্ছে সে ডেথ সার্টিফিকেটের ছবি তুলে নেবে যদি ডেথ হয়, কারণ বিএলও তার চাকরিটা তো বজায় রাখবে অন্তত, এটা হচ্ছে ব্যাপার। এবার আমি এক একজন বিএলওকে দেখছি সকাল 10টায় বেরোচ্ছে, রাত্রি 12:30টায় ঢুকছে বাড়িতে। এবার গ্রামাঞ্চলে তাহলে সেই ব্যাপারটা কি এবার ভাবো, মানে আমাদের পাড়ায় তো তাই দেখছি। আমাদের পাড়ায় অদ্ভুত ভাবে আমি দেখলাম 2 দিন ধরে যে অনেকে জাস্ট লেখাপড়া মানে মানে সিগনেচার করতে জানে না, সিগনেচার না করতে জানলে বা হাতের থাম একটা ব্যাপার আছে, দিচ্ছে, ভালো কথা, কিন্তু ইংরাজিতে লেখার ফলে সে তো নাম পড়তে পারছে না, এটা হচ্ছে জায়গা। এবার কি করব,
সহায়তা কেন্দ্র কতগুলো পার্টির লোক খুলে বসে আছে টেবিল চেয়ার নিয়ে, যারা বিরোধিতা করছে মাননীয় মুখ্যমন্ত্রী, তাদের দল নাকি বিশাল বিরোধিতা করছে, অথচ তারাই কিন্তু সবচেয়ে বেশি এগিয়ে এসে এই এসআইআর এর পক্ষে কথা বলছে। আর সিপিএম, সিপিআই ইত্যাদি ইত্যাদি যে সমস্ত বামপন্থী বলে যারা কংগ্রেস। কথিত, কংগ্রেস ইত্যাদি ইত্যাদি দলগুলো, এদের কোনো বিয়ে কিছুই দেখছি না, মানে কিছুই নেই আর কি তাদের। তারা ওই নির্বাচন কমিশনের সাথে কথা বলে চলে গেছে এই অবধি। বিজেপির লোকেরা কিন্তু সঙ্গে থাকছে, অন্তত আমাদের অঞ্চলে আমি তাই দেখছি, থাকছে, একদম সঙ্গে থাকছে। আচ্ছা, যদিও তারা কিছু বোঝে না দেখলাম, কিন্তু থাকছে, মানে তারা নিজেদের নামও পড়তে পারে না, এরকম একটা ব্যাপার। এবার কথাটা হচ্ছে, এই যে একটা মানুষ, যে মানুষটা কিছুই বোঝে না, না পড়তে পারে ইংরেজি, না পড়তে পারে বাংলা, না পড়তে পারে অন্য কোনো ভাষা, সে এসআইআর নামটা জীবনে শোনেনি, ভারতের প্রধানমন্ত্রীকে সেটাও বোধহয় জানে না সে, এরকম একটা ব্যাপার। আমি জানি না মুখ্যমন্ত্রীকে সেটাও জানে কিনা, সন্দেহ আছে। এই যে মানুষগুলো, প্রান্তিক মানুষগুলো, গরিব মানুষগুলো, এবার দেখো আমাদের এখানে যে এই যে ক্লাউড বাস্টার কি একটা বলে কলকাতা শহরে হয়েছিল, আমাদের বাড়ির মধ্যে জল ঢুকে গিয়েছিল, বহু কাগজ, আমার তো হাই সেকেন্ডারি কাগজ টাগজ সব উড়ে গেছে, জাস্ট নেই, ছিল কিন্তু নেই, আর সেসব নেই। এখন আমায় লিস্ট বেরোনোর পর যদি বলে যে আপনার বার্থ সার্টিফিকেট, অথবা ওটা তো লেখাই আছে 11টা কাগজের মধ্যে, আপনার বার্থ সার্টিফিকেট বা স্কুলের যে সার্টিফিকেট, আপনি মাধ্যমিক বা হাই সেকেন্ডারি যা পাস করেছেন ওটা দেখান, আমি তো দেখাতে পারবো না সত্যি সত্যি, আমায় বিকাশ ভবনে যেতে হবে, গিয়ে আবার অ্যাপ্লাই করতে হবে, করে আবার বার করতে হবে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তাহলে ব্যাপারটা হচ্ছে আমাদের মতো যারা পড়াশুনো জানি তাদেরই এই। এবার গরিব মানুষগুলো, বিশেষ করে যারা নদী অঞ্চলে থাকে, নদী অঞ্চলের কাছাকাছি থাকেন, একদম। তাদের একদম জল ঢুকে শেষ হয়ে গেছে, বহু অঞ্চলের লোক। এইবার দেখবে একটা জিনিস খুব রটিয়ে দেওয়া হচ্ছে, হাজারে হাজারে কোটি কোটি লাখো লাখো বাংলাদেশি নাকি এদেশে ঢুকে যাচ্ছে, এর থেকে সর্বৈব মিথ্যা কিছু নেই। একটু আগে না, আমার সাথে একজনের তর্ক হলো, প্রশ্নটা তো এটা যে অনুপ্রবেশ যদি হয় তার দায় কার? রাষ্ট্র তো আমি ব্যবস্থাপনা এটাই রয়েছে বলছি, তার। এটাই বলছি। একটু আগে আমার সাথে একটু তর্ক হলো, একজন বলছে তুমি জানো না কত লোক ঢুকছে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক, কত লোক পালাচ্ছে। তা আমি বললাম যে বিএসএফটা কি করতে আছে? বিএসএফ গরু চুরি বলে ধরে নিয়ে যায় লোককে, না করলেও পানি কেস বলে যেটাকে, আলতাফ জানে, পানি কেস দিয়ে দেয়। 2 নম্বর হচ্ছে টাকা নিতে পারে। তাহলে ঢুকলো তারা কিভাবে, আর এখন বেরোচ্ছেই বা কিভাবে? তারা চলে যাচ্ছে ওদিকে, এখানে ছিল ওইখানে চলে গেল বাংলাদেশে হঠাৎ, কিভাবে? এর দায়টা কার? এর দায়টা তো রাষ্ট্রের, এর দায়িত্বটা রাষ্ট্রের। সেটা কেন হচ্ছে? 2 নম্বর আরেকটা জিনিস দেখবে, এসআইআর কে কেন্দ্র করে মুসলিমদের ঘৃণা করা, এটা বেড়ে গেছে ছড়িয়ে দাও। 2-3 দিন হলো, ভয়ঙ্কর ভাবে ঘৃণা বেড়ে গেছে। এবার আমরা এখানে হিন্দু মুসলমান একসাথে থাকি, আমার পাড়াতেই গোপনে গোপনে এটা হচ্ছে। আমি না মানে সত্যি মানে আমার চোখে জল চলে আসছে যে হিন্দু ভদ্রলোকরা, তারা এটা প্রচুর, মানে তারা এককালে বামপন্থী রাজনীতি করতেন, তারা বলছে তুমি জানো না কি মুসলমানরা কত খারাপ। এইটা না এত নোংরা গালাগাল, আমার কাছে এটা গালাগাল মনে হয়, এটা গালি বলে মনে হয়। এই গালিটা তারা দিচ্ছে, অর্থাৎ একটা কমিউনিটিকে তুলে তারা কথা বলছে ভারতবর্ষের মতো দেশে দাঁড়িয়ে, যে দেশটা সেকুলার বলে নাকি খ্যাত, সেই দেশে দাঁড়িয়ে। এবং অসংখ্য মুসলমান ঢুকে গেছে, তাই অনুপ্রবেশ সবই রোহিঙ্গা আর কি। শুভেন্দু যেমন বলে যাচ্ছে না রোহিঙ্গা রোহিঙ্গা, সব রোহিঙ্গা হয়ে গেছে। কোথায় রোহিঙ্গা আমি জানি না, মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে। আমি তো অন্তত কলকাতা শহরে দেখতে পাই না, আর বর্তমান পুরুলিয়া বাঁকুড়া এসব জায়গায় তো নেই, যে অঞ্চলে আমি যাই। দক্ষিণ 24 পরগনা ভর্তি নাকি এসব বলছে, আলতাফ ভালো বলতে পারবে। এবার কথাটা হচ্ছে এই যে এসআইআর ব্যাপারটা, এটা তো ও যা বললো আমি একমত, যে এসআইআর ব্যাপারটা আসলে এনআরসি, এনআরসির প্রথম ধাপ তুমি পাস করলে, তারপরে কাগজ দেখিয়ে, এবার তোমার যদি বাবার কোথায় জন্মেছে এই কাগজ চায়, বা মা কোথায় জন্মেছিল পূর্ববঙ্গে না এখানে নাকি ইয়েতে মানে কি বলে হনলুলুতে, সেসব দিতে হবে। আর 2 নম্বর হচ্ছে, আমি এটা মনেই করি না যে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান
এই তিনটে জায়গার লোক এবং বর্মা অবশ্যই এখানকার লোকেরা কখনো ভারতীয় নয়, এটা আমি মনে করি। আর তাদের জন্য সিএ করতে হবে, এটা আমি বিশ্বাসই করি না। সিএ তে একটা সম্প্রদায়কে বাদ দেওয়া হয়েছে, এটা হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী সম্প্রদায়। এই যে নোংরামিটা খেললো এরা, আমি নোংরামি শব্দটা কোট আনকোট ব্যবহার করলাম, এইটা অত্যন্ত অন্যায় করছে। আর সিএ ব্যাপারটা না অনেকে বেশ নিয়ে নিচ্ছে, মানে আচ্ছা, মতুয়াদের এটাকে একটা তো অংশ মানুষের মাথার হ্যাঁ, মধ্যে চাড়িয়ে দেওয়া হচ্ছে। চালিয়ে দেওয়া হচ্ছে, চালিয়ে দেওয়া হচ্ছে, এসআইআরটাও চালিয়ে দেওয়া হচ্ছে। এইবার ধরো আমার বাড়িতে না লাইন পড়ে যাচ্ছে, জানো এই ফর্মটা কিভাবে ফেলবো, আমি পার্টির লোকেদের কাছে যাও, যারা দিচ্ছে বিএলএ আছে সঙ্গে, যাও তাদের কাছে, না 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 ওরা কিছু বলছে না। এবার টেবিল পাতা শুরু হয়েছে এখন থেকে, টেবিল পেতে সাহায্য করবে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে ইত্যাদি ইত্যাদি, এরকম একটা শুরু হয়েছে। তো হয়েছে হয়েছে, সেটা যা খুশি হোক। প্রশ্ন হচ্ছে এসআইআর কে কেন্দ্র করে কিন্তু যে বিচার বিভাগ, মারাত্মক অসম্ভব বিচার ভয়ঙ্কর বিভাগের ভূমিকা, বিচার বিভাগ বিচার কি বিভাগের করছে? ভূমিকা অত্যন্ত অদ্ভুত। সেটা হচ্ছে শুনানি একদিন হলো, আবার 18 তারিখ শুনানি, ঠিক আছে, স্টে অর্ডার এখনো হলো না। অনেকগুলো সংগঠন করেছে, তার মধ্যে এডিআরও আছে। তো কথা হচ্ছে